তারা বোকার স্বর্গে বাস করছে। ওয়াকার কোনোদিনই বাংলাদেশের জনগণের স্বার্থে ওই আর্মি চিফ হয় নাই। ওয়াকার আর্মি চিফ হয়েছে হাসিনার 15 বছরের দুঃশাসনকে লেজিটিমেসি দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য। ওয়াকারের মেইন দায়িত্ব ছিল শেখ পরিবারের কোন লোককে যেন টাচ করা না হয়, এবং এই শেখ পরিবারের অথবা হাসিনার তাবেদার পাচাটা যারা ছিল তাদের কাউকে যেন খুব একটা অত্যাচার করা না হয়, কোনো না কোনো ভাবে তাদেরকে সার্ভাইভ করাবে। পরিস্থিতি নরমাল হলে তারা আওয়ামী লীগের রাজনীতি শুরু করে দেবে। আমরা যে উপদেষ্টা পরিষদ দেখতেছি, এই উপদেষ্টা পরিষদ আসলে কিভাবে বানানো হয়েছে? আমরা তো মনে করতেছি হয়তোবা ডক্টর ইউনূস সব কিছু করেছেন, সব উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, কিন্তু আসলে বাস্তবতা কি তাই? এসব এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আলোচনা করেছেন জ্যাকব মিল্টন। তার আলোচনা আসলে বুঝতে পারবেন উপদেষ্টার মধ্যে কয়েকজন ছাড়া বাকি সবাই সেনাপ্রধানের মনোনীত উপদেষ্টা, আর সেনাপ্রধান হচ্ছেন আওয়ামী লীগের একজন বিখ্যাত এবং সমর্থক। দর্শক, কেন বলছি এই কথা সে বিষয়ে আলোচনা করব। এর আগে জ্যাকব মিল্টনের সম্পূর্ণ আলোচনা শুনে আসি। কোনো শত্রুতা নাই, এমন আওয়ামী লীগের সাথেও আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। নারায়ণ চন্দ্র পালের বংশধর হাসিনা শেখ অথবা কমলা রানী সাহা, রেহানা শেখ অথবা বেলা রানী সাহা, জয় অথবা পুতুল, এদের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। তাইলে আমি এদেরকে গালি দিচ্ছি কেন? আমি গালি দিচ্ছি একটা কারণে, কারণ তারা আমার দেশ মাতা বাংলাদেশকে ধ্বংসের জন্য যা যা করা দরকার সেটা তারা করেছে এবং এখনো করছে। এখন সচেতন মুসলমান হিসাবে, সচেতন একজন বাংলাদেশী হিসাবে আমি চুপ করে বসে থাকবো না। সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য আমি ইউটিউবে ভিডিও তৈরি করব না। আমি কি করতে পারি? লেখাপড়া করতে পারি, এখানকার ল মেকারদের সাথে কথা বলতে পারি, আমাদের দেশের জন্য কি করা যায় ব্যাপারে আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে আমরা কথাবার্তা বলতে পারি। এই কাজগুলো আমি কন্টিনিউয়াসলি করতে পারি। তো যেহেতু করি এবং যা কিছু করি এগুলো নিয়ে আমি আপনাদের সামনে লাইভে এসে সরাসরি বলি। নিখুঁতভাবে আপনারা খেয়াল করে দেখবেন আমার ভিডিওর মান সব সময় খারাপ হয় একটা কারণের জন্য, আমি নিখুঁতভাবে মিথ্যা কিছু আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি না। যা আছে র আমার চোখের সামনে দেখছেন, আমি আপনাদের সাথে বসে কথা বলি। জেনারেল ওয়াকার এই মুহূর্তে বাংলাদেশে হাসিনা তাকে বসিয়েছে। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি। আমেরিকানরা হঠাৎ করে বুশ অ্যাডমিনিস্ট্রেশনের পরে একজন আফ্রিকান আমেরিকানকে প্রেসিডেন্ট করেছে এবং দেখে শুনে নির্বাচিত করেছে। আমেরিকান সিস্টেম, আমেরিকান সাদা লোকজনরা চিন্তা করেছে আমরা যদি 100% একটা কালোকে প্রেসিডেন্ট বানাই তাহলে কি হতে পারে? সাদাদের উপরে বিচারের একটা ব্যবস্থা তৈরি করতে পারে, হিউম্যান রাইটস ভায়োলেশনের উপরে। ঐতিহাসিক একটা বিচার কার্যের জন্য একটা বিল পাস করার চেষ্টা করতে পারে। আমেরিকানরা কত স্মার্ট, তারা কি করেছে জানেন? অর্ধেক সাদা অর্ধেক কালা বারাক ওবামাকে তারা প্রেসিডেন্ট বানালো। মুখে মুখে কি বললো? বললো যে ফার্স্ট আফ্রিকান আমেরিকান। হি ইজ নট ফার্স্ট আফ্রিকান আমেরিকান, হি ইজ ম্লাডো। ম্লাডো ইংরেজি ওয়ার্ড, ম্লাডো মিন্স সে সাদা এবং কালোর সংমিশ্রণ। তাকে কেন প্রেসিডেন্ট বানাইছে? একটা কারণে, বারাক ওবামা যদি প্রেসিডেন্ট হয় সে সাদাদের বিচার করবে না, কারণ বারাক ওবামার মা ছিল সাদা। এখন এই কথাটা কেন বললাম? হাসিনাকে ভারত সরকার কন্টিনিউয়াসলি বলছে তোমার আওয়ামী লীগকে এবং নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব, হাসিনা এদেরকে বাঁচানোর জন্য এবং তাদের পা চাটাদের বাঁচানোর জন্য ওয়াকারের বিকল্প নাই। তাহলে ওয়াকার আসলে কি হবে? ওয়াকার যতই বলুক আপনাদেরকে আগস্ট মাসের জনগণের পক্ষে ছিল, এগুলো যারা মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে। ওয়াকার কোনোদিনই বাংলাদেশের জনগণের স্বার্থে ওই আর্মি চিফ হয় নাই। ওয়াকার আর্মি চিফ হয়েছে হাসিনার 15 বছরের দুঃশাসনকে লেজিটিমেসি দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য, হাসিনাকে রাস্তা করে দেওয়ার জন্য, জীবন নিয়ে যাওয়ার জন্য। আজ পর্যন্ত শেখ পরিবারের
লোককে রক্ষা করার জন্য ওয়াকার আর্মি চিফ হয়েছে এবং এখনো ক্ষমতায় বসে আছে। রাষ্ট্রদ্রোহী কাজ করে যাচ্ছে, সংবিধান বিরোধী কাজ করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি সে কাজ করে যাচ্ছে। আপনাদেরকে আমি একটা কথায় বারবার বলি যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান। আপনারা চিন্তা করে দেখুন, আপনারা মনে করেন 5ই আগস্ট একটা বিপ্লব হয়েছে, আমিও মনে করি বিপ্লব হয়েছে, ধরেন 5ই আগস্টে বিপ্লব হয়েছে। বিপ্লবের পরে বাংলাদেশের 5ই আগস্টের আগে বাংলাদেশের সংবিধানকে গত 16 বছরে কন্টিনিউয়াসলি ধর্ষণ করা হয়েছে, সংবিধানের ভিতরে গুমও ঢুকানো হয়েছে, সংবিধানের ভিতরে ভারতীয় ওয়েলফেয়ার ঢুকানো হয়েছে, সংবিধানের মধ্যে নিশ্চিত করা হয়েছে হাসিনাকে বিচারের কাঠগড়ায় যাতে নেওয়া না যায়। বিচার মন্ত্রণালয়তে বোঝানো হয়েছে হাসিনাকে কোনো অবস্থাতে যেন টাচ করা না যায়। সব জায়গায় এই সংবিধানটাকে ব্যবহার করেছে। হাসিনা পালিয়ে গেল 5 তারিখে, সবাই নাটক তৈরি করেছে, ও ওয়াকার 3 তারিখে ওয়াকারের সাথে ঝামেলা হয়েছে, ওয়াকারের সাথে এইটা করেছে, ওয়াকারের সাথে ওইটা করেছে। স্টপ দ্যাট স্টুপিড ফাকিং ড্রামা। কিছুই হয়নি। প্রি প্ল্যান করে হাসিনাকে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, অল প্রি প্ল্যান। আর আপনারা বাহিরে যা শুনেছেন সব ভণ্ডামি এবং মিথ্যা কথা। ওয়াকারের মেইন দায়িত্ব ছিল শেখ পরিবারের কোন লোককে যেন টাচ করা না হয় এবং এই শেখ পরিবারের অথবা হাসিনার তাবেদার পাচাটা যারা ছিল তাদের কাউকে যেন খুব একটা অত্যাচার করা না হয়, কোনো না কোনো ভাবে তাদেরকে সার্ভাইভ করাবে। পরিস্থিতি নরমাল হলে তারা আওয়ামী লীগের রাজনীতি শুরু করে দেবে। এখন এটা করার জন্য ওয়াকারের কি দরকার? ওয়াকারের একটা জিনিস দরকার, কোন অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঠিকভাবে তার পছন্দ মতো অন্তর্বর্তীকালীন সরকারে পরিচালনা করতে দেয়া হবে না। ওয়াকার কি করেছে? নিজের থেকে উপদেষ্টা নিয়োগ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে এসে তার সামনে কতগুলো অপরিচিত লোকজনকে ধরিয়ে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে প্রতিরক্ষা উপদেষ্টা বানানো হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে। ইউনূসকে তার শখের বাইরে যেতে দেয়া হবে না। ইউনূসকে মিলিটারি অ্যাসিস্ট্যান্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে, রয়ের বেতনভুক্ত সুর প্রজাতির লোকজনদেরকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এখন তারা বসে আছে ইউনূসের চারপাশে। এখন আপনারা 2 দিন পর পর ডক্টর ইউনূসের উপরে চিল্লায় ওঠেন, এই উপদেষ্টাকে কে নিয়োগ দিল, ওই উপদেষ্টাকে কে নিয়োগ দিল, ওই উপদেষ্টা কেন গেল, ফারুকী কেন গেল। আপনাদেরকে আমি আগেই বলে রাখি, র একটা কাজ 1948 সালের পর থেকে করেছে। বাংলাদেশে লোকজনের ভেইন, আমরা তো আবেগী জাতি, আমাদের ভেইন তারা বুঝে বুঝে 2-4 জন লোককে জনপ্রিয় করে। আপনাদেরকে একটা কথা বললে আপনারা অবাক হবেন। আপনারা মনে করেছেন না নায়ক রাজ্জাক বলেছেন না এক সময়, আবার বলেছেন না ববিতা, আবার বলেছেন না জহির রায়হান, অমুক শামুক, এগুলো বলেছেন না, হাসান ইমাম, জাহানারা ইমাম। কিছু কিছু লোকজনদেরকে জনপ্রিয় করে, তাদের পিছনে ফান্ডিং করে তারা। আপনারা মনে রেখেন, বাংলাদেশের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যত লোকজনদেরকে পয়সা দিয়ে তাদেরকে জনপ্রিয় তৈরি করে এবং করার পরে র তাদেরকে রাজনৈতিক স্বার্থে, ভারতের স্বার্থে তাদেরকে ব্যবহার করে। সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেকেই কথা বলেন, ওরে বাবা রে বাবা, অমুকের 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন সাবস্ক্রাইবার। ঠিক আছে, 2 মিলিয়ন, 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, এরা জনপ্রিয়। কিন্তু
আপনারা যদি একটু চারিদিকে খুঁজে দেখেন, ওই 2 মিলিয়ন 3 মিলিয়নের প্যারিসে বসে ভিডিও বানায়, নিউ ইয়র্কে বসে ভিডিও বানায়, একজন জার্মানিতে বসে টক শো করে, ঠিক আছে? এরা জনপ্রিয় হয়, তাদেরকে জনপ্রিয় বানানো হয়। কেন জানেন? আমাদেরকে বাস দেয়া দরকার। আমাদেরকে যদি বাস দেয়, ওই ধরনের লোকজনদেরকে তো আমরা সামাজিক মিডিয়ায় স্লোগান তুলবো, পিনাকি ভট্টাচার্যকে, পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা বানানো হোক। এর মতো তো ভালো মানুষই হয় না, জনপ্রিয় লোকই হয় না। অসুবিধা কি? সে বিশাল যোগ্য, বানাও। কেন জনপ্রিয় বানাও? একটা কারণে, কারণ বাংলাদেশের পাছা মারার জন্য ওই জনপ্রিয় লোকজন দরকার। বানিয়েছে তো। এখন জেনারেল ওয়াকারকে জনপ্রিয় বানানোর জন্য বলা হয়েছে হাসিনার সাথে সে বিট্রে করেছে। সলিড মিথ্যা কথা। হাসিনার সাথে সে মোটেও বিট্রে করে নাই। আপনারা বলবেন তার প্রমাণ কি? হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওয়াকার ওখানে বলেছে হাসিনা গেছে, ওইখানে বসে ড্রামা হইছে, তার লগে লোকজনরা, সিক্রেট সার্ভিসের লোকজনরা একজনের দিকে আরেকজনের বন্দুক উঠাইয়া ধরছে, বলছে না? কিছুদিন পরে ওয়াকার কোন এক দরিয়া বন্ধুর লগে কইছে উনি জানতোই না যে হাসিনা চলে গেছে। বুঝতে পারছেন এর অর্থ কি জানেন? শালার বেটা মিথ্যা কথাও ঠিক মতো বলতে পারে না, কয় আমি জানতাম না হাসিনা চলে গেছে। এখন এই লোকটা কন্টিনিউয়াসলি ড্রামা করছে। বাংলাদেশের কিছু একটা শ্রেণী ওয়াকারকে ফেরেশতা বানাচ্ছে, হযরত বানাচ্ছে, আক্রোশীর পীর বানাচ্ছে, জামাত বানাচ্ছে। এবং এই ওয়াকার তার ড্রামাটাকে আমরা বাংলাদেশিরা কবে দায়িত্ব নিয়ে আমরা বুঝতে পারবো হু ইজ আওয়ার ট্রু ফ্রেন্ড এন্ড হু ইজ নট। আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি, এই কথাগুলো একটার ভিতর অন্য একটা প্রসঙ্গ ঢুকাই, আমি সরি আমাকে বলতে হবে। আমাকে একটু বলেন, আমি আমেরিকায় থাকি, আমি এখানকার লমেকারদের সাথে যখন কথা বলি আমি কি করি? লোকজনের সাথে সাদা চামড়া কালো চামড়া তাদের সাথে বসে অনেক সময় কথা বলি। আমি কথা বলার সময় অনেক সময় তাদেরকে বলি তোমরা আমার শোতে অ্যাপিয়ার করবা। আপনারা দেখছেন অনেক সময় আমি তাদেরকে ডেকে এনে টকশো করি এবং তাদের সাথে আলাপ আলোচনা করি। এখানে আমাদের কি করা উচিত, এক্সপার্টের সাথে আলাপ আলোচনা করি। এটা নরমাল। আপনারা একটা লোক আওয়ামী লীগের সাথে কাজ করেছে, মুশফিক ফজল আনসারী, সে বিএনপির মানে ট্যাগ লাগাইয়া আওয়ামী লীগের জন্য কাজ করছে, ইন্ডিয়ার জন্য কাজ করছে, খুব ভালো কাজ করছে। ইন্ডিয়ার কাছ থেকে, তারেক রহমানের কাছ থেকে, বিএনপির কাছ থেকে বহু পয়সা খাইছে, খাইয়া এখানে স্টেট ডিপার্টমেন্টে গিয়া ম্যাং 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 করছে, কথাবার্তা বলছে। কিন্তু সে একটা কাজ করছে, তার একটা যোগ্যতা ছিল। এখানকার বিদেশি কিছু লোকজনের সাথে সে কথাবার্তা বলেছে, এখানে একটা পত্রিকা বের করেছে, ডানে বায়ে গিয়েছে, কথাবার্তা বলেছে, করেছে। তো আজকে ওয়াকার 2-4টা ইংরেজি বলেছে বিদায় তাকে অ্যাম্বাসেডর করেছে। এই নিয়োগ ডক্টর মোহাম্মদ ইউনূস দেন নাই, ওই তৌহিদ হোসেন বসা আছে না ওয়াকারের নিযুক্ত, তাকে দিয়ে চুপ্পুকে দিয়ে এই লোককে অ্যাম্বাসেডর বানাইছে। অথচ একটা কথা, কোন পলিসির উপরে মুশফিক ফজল আনসারীকে কেউ কোনোদিন দেখে নাই একটা এফেক্টিভ কোয়েশ্চেন করতে, একটা এফেক্টিভ আলোচনায় যেতে। এখন আমি, অনেকে বলে প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য খুব ভালো ভিডিও বানায়, তা আমিও তার 1টা 2টা 5টা ভিডিও আমি দেখছি, মনোযোগ দিয়ে দেখলাম। দেখার পরে আমি একটা কথা বললাম যে এর প্রত্যেকটা ইনফরমেশনের জন্য পিনাকি ভট্টাচার্য যে ইনফরমেশন গুলা দেয়, ইলিয়াস হোসেন যে ইনফরমেশন গুলা দেয়, এরা প্যারিসে থাকে, বাংলাদেশের ইনফরমেশন নিয়ে তারা জনগণকে অ্যাওয়্যার করে, কিন্তু ইনফরমেশন গুলো তাদেরকে কে দেয়?
নিখুঁত ভাবে একেবারে এইটা ওইটা বানাইয়া চুরাইয়া তারা কি করেন তো জানেন? তারা খুব ভালো ভিডিও এডিটর, তথ্যগুলো পায় এবং আপনাদের সামনে ছেড়ে দেয়। ঠিক আছে, তো তারা এভাবে ভিডিওগুলো যখন তারা বানায়, বানানোর পরে আপনাদের সামনে দেয়, খুব জনপ্রিয়। আরে বাবা রে বাবা, প্রমাণ ছাড়া কথা বলে না। কিন্তু একটা কথা, আপনারা কি কখনো দেখেছেন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের একজন ল মেকারের সাথে ইন্টারভিউ করছে? আপনারা কখনো দেখেছেন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের কোন মিনিস্টারকে ইন্টারভিউ করছে বা ল মেকারের সাথে বসে কথা বলেছে বা ইউরোপিয়ান ইউনিয়নে গিয়ে কারোর সাথে কথা বলেছে? অথবা এটা শুনেছেন যে পিনাকি ভট্টাচার্যর মা বাবা ভাই বোন বাংলাদেশে বহাল তবিয়তে যারা ছিল তাদের উপরে কোনো জায়গায় একটা মামলা হয়েছে? এখন আমি বলবো না পিনাকি ভট্টাচার্য দেশপ্রেমিক না, অফকোর্স পিনাকি ভট্টাচার্য দেশপ্রেমিক, কিন্তু সিম্পল ওয়েতে আমি যদি ঠান্ডা মাথায় একটা প্রশ্ন করি, উনাকে জনপ্রিয় বানানো হলো অথচ উনি নিজে জামাতে ইসলামের লোকজনদের ফাঁসি চাইলেন। পিনাকি ভট্টাচার্য বলেছে বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতি করার অধিকার নাই। পিনাকি ভট্টাচার্য ছিল শাহবাগী ইমরান সরকারের রিপ্লেসমেন্ট। হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য দেশবন্ধু হয়ে গেল। ওয়ান্ডারফুল, যদি দেশবন্ধু হয়, আই লাভ হিম। কিন্তু দেশবন্ধু হয়ে যারা বাংলাদেশকে ধর্ষণ করেছে, যদি ওটা হয়, তাইলে কোন দেশে বন্ধু পার পাবে? আমি তা মনে করি না। দেশবন্ধুরা মাঝে মাঝে এই কাজগুলো করে। আবার নিউ ইয়র্কেও আরেকজন ভিডিও বানায়, আহবার আমি সাবজেক্টে যাব না। এই জনপ্রিয় করার জন্য জেনারেল ওয়াকারকে ডানে বাই করা হলো। আমি বললাম জেনারেল ওয়াকার কি করেছে? জেনারেল ওয়াকার বাংলাদেশে উপদেষ্টাদের নিয়োগ দেওয়া শুরু করেছে। প্রত্যেকটা উপদেষ্টা যাদেরকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা একটা জিনিস আপনাদেরকে আমি বলি, জেনারেল ওয়াকার কোন দিকে যায়। আমরা একটা জিনিস জানি, ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে। ভারতের সাথে 2017 সালে সামরিক এমওইউ স্বাক্ষর করা হয়েছে এবং ট্রানজিটের পরে আরো একটা সাবজেক্ট করা হয়েছে। দর্শকবৃন্দ, এক সেকেন্ড আমি শব্দটা দেখে নেই। বিডিআর পিলখানা হত্যাকাণ্ড তদন্ত, এই সাবজেক্টে ওয়াকারের উপরে গুরু দায়িত্ব হলো বাংলাদেশের সাথে করা ভারতের ট্রানজিট চুক্তি কখনো পাবলিকলি প্রকাশ করা যাবে না। এখন কেন প্রকাশ করা যাবে না? জেনারেল ওয়াকার তার দায়িত্বের মধ্যে এটা প্রকাশ করা যাবে না। আপনাদেরকে আমি একটা কথা বলি, জেনারেল ওয়াকার তখন আর্মি চিফ হয় নাই, তখন সে একজন পিএসও, প্রিন্সিপাল স্টাফ অফিসার। একটা কথা আমার মাথায় আসে না, একজন প্রিন্সিপাল স্টাফ অফিসার, নাইদার হি ইজ হেড অফ আর্মি nor he is the employee of Ministry of Defense, neither he is a public official. এখন জেনারেল ওয়াকার যদি এর কোনোটাই না হয়, তাইলে জেনারেল ওয়াকার এই লোকটার সাথে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী গিরিধর আরমানে এর সাথে সে কেন দেখা করবে? ওই স্টাফ অফিসার থাকাকালীন আপনারা কেউ কি আমাকে একটু সাহায্য করবে? জেনারেল ওয়াকার সে তখন প্রিন্সিপাল স্টাফ অফিসার, সে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে তার দহরম মহরমটা কিসের? বেসড অন হোয়াট? সে কি ভারতের ওই সময় সে কি বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী ছিল? সে কি বাংলাদেশের আর্মি চিফ ছিল? সে কি আর্মির উপদেষ্টা ছিল? কিছুই ছিল না। তাইলে এই উলঙ্গ ওয়াকার কেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দেখা করবে বা তার সাথে কথা বলবে? কেন আমাকে একটু বলেন তো, মানে দরকারটা কি?
এটা তো বাংলাদেশ আর্মির শৃঙ্খলার পরিপন্থী। কেন সে দেখা করেছে? দরকারটা কি? কেন দরকার? তাবেদারি। 9 বার দিল্লি ভিজিট করেছে আর্মি চিফ হওয়ার আগে, হালুয়া রুটি খেয়েছে ওখানে গিয়ে। দরকারটা কি ছিল তার সাথে দেখা করা? আপনারা কেউ আমাকে কি বুঝাতে পারবেন? বুঝাতে পারবেন না। আরো একটা কথা আমি জিজ্ঞাসা করি, মানে এই ছবিটা আমি আপনাদেরকে দেখিয়েছি একটু ব্যাখ্যা চাওয়ার জন্য। ওয়াকার জয়শঙ্করের সাথে কেন কথা বলবে? হি ইজ নট এ হেড অফ দ্য স্টেট, হি ইজ নট এ পররাষ্ট্র উপদেষ্টা, সে পররাষ্ট্র মন্ত্রীও না, তার সাথে কেন কথা বলবে? ওয়াকার কে? হি ইজ দ্য সার্ভেন্ট অফ এ রিপাবলিক। সে কেন কথা বলবে আমাকে বলেন? কেন সে ভারতের পাবলিক অফিসিয়ালদের সাথে সে দেখা করবে? তো তারা, আমি ওয়াকারকে গালি দিলে আমার প্রত্যেকটা ভিডিওর নিচে আপনারা খেয়াল করে দেখবেন ওয়াকার ইন্ডিয়া থেকে এবং ডিজিএফআই কতগুলো গাবুরকে দিয়ে ওখানে গালি দেয়। ওয়াকার দেশপ্রেমিক, ওয়াকার দেশের জন্য এইটা করেছে, ওয়াকার আর্মি নীতি মেনেছে। না কুত্তার বাচ্চারা, ওয়াকার কিছু মানে নাই। ওয়াকার বাংলাদেশ আর্মির শৃঙ্খলা মানে নাই, বাংলাদেশের সংবিধান মানে নাই, সে তার জব ডিসক্রিপশন মানে নাই। সে অবৈধভাবে এই কাজগুলো করেছে। এখন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আপনারা সবাই আসিফ নজরুলের উপরে সওয়ার হন, পিটা আসিফ নজরুলের। আসিফ নজরুলের পিটাইতে হইব, মাইরা ফলাইতে হইব, শালা শিক্ষিত, ওরে উলঙ্গ করতে হবে। যারা এই চিন্তাটা করেন, থিঙ্ক টুয়াইস। আসিফ নজরুল জেনারেল ওয়াকারের লিয়াজো হিসাবে কাজ করছে। তারে বলে তুই বলদের বাচ্চা, তরে দিয়ে আমি এগুলো করাবো। আসিফ নজরুল দৌড়ে গিয়া কান্দে উড়ে, ওয়াকার কইছে করা লাগবে। এটা কি? আসিফ নজরুল আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না, আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, আওয়ামী লীগের বহু কৃতিত্ব আছে। আওয়ামী লীগের কৃতিত্ব অফকোর্স আছে। সারা জীবন ভারতের স্বার্থ বাংলাদেশে রক্ষা করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছে? করে নাই। শেখ মুজিব মুক্তিযুদ্ধ করেছে? করে নাই। আওয়ামী লীগের কৃতিত্ব কোথায় খুঁজে পান? আওয়ামী লীগের যত মন্ত্রী, এই যে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বাল ছোল, যেখানে যেগুলো, এগুলো তো সব সোনাগাছি গিয়া বসে ছিল। আওয়ামী লীগের সারা জীবনকে আপনারা এমন ভাবে কইরা তুলতেছেন, কোথায় পাইছেন এগুলো? আসিফ নজরুল ওইটা প্রোটেক্ট করতেছে। ওয়াকার বলেছে আইন মন্ত্রণালয়তে বসিয়েছি, যাই করো, হাসিনার বিচার করা যাবে না, বা বিচারের নামে একটা প্রহসন তৈরি করো, কমিশন তৈরি করো। কমিশন দিয়ে ওমিশন হবে। ওমিশন বুঝেন তো? এখন কমিশন করছে, 2 দিন পরে ওমিশন। বাংলাদেশের সাংবিধানিক ভাবে বাংলাদেশের যত আমলা আছে, এইসব কুত্তার বাচ্চাদের লানত। একটা কথা আপনাদেরকে আমি বলি, ইন্দিরা গান্ধীকে গ্রেফতার করা হয়েছে ভারতে। ব্রাজিলের প্রেসিডেন্ট সান্টোস ডে লুলাকে গ্রেফতার করা হয়েছে, নেলসন ম্যান্ডেলাকে গ্রেফতার করা হয়েছে, বিভিন্ন জায়গায় গ্রেফতার করা হয়েছে। জীবনে কোথাও শুনেছেন তাদের জন্য রাজকীয় প্রাসাদকে জেলখানা ঘোষণা করে তাদেরকে রাজরানীর মতো রাখা হবে? কোথাও শুনেছেন? আমি শুনি নাই। আমি হিস্ট্রি পড়েছি ভাই, আমি বিভিন্ন দেশের শাসন ব্যবস্থা নিয়ে কোচাকুচি করেছি, আমি কোথাও খুঁজে পাই নাই যে দুর্নীতিগ্রস্ত একজন রাজনীতিবিদকে গ্রেফতারের জন্য তার জন্য রাজকীয় প্রাসাদ তৈরি করা হয় জেল হিসাবে ঘোষণা করার জন্য। এর চেয়ে বড় তামাশা আর কি হতে পারে? কেন বললাম জানেন? ভারতের পাঁচাটা প্রণব মুখার্জির মুখ খাওয়া মইনিউ
এই ফ্লোরিডায় বসে আছে এই হারামজাদা শুয়োর, সে হাসিনা আর বেগম খালেদা জিয়ার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবনরা ডিক্লেয়ার করছে জেল। রাষ্ট্রীয় অতিথি ভবনকে ডিক্লেয়ার করছে জেল। এই কুত্তার বাচ্চা মঈন, বেশ্যার ছেলে মঈন, একে যদি এই কুত্তার বাচ্চা এখন কোন সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিবে না। কার কাছে দিবে জানেন? খুঁজে বের করবে নামকাওয়াস্তে সাংবাদিক, এক লাইন কথা বলতে পারে না, তাদের সাথে ম্যাং ম্যাং বলবে। ও মঈন, ও ম্যাং ম্যাং, আপনি বাংলাদেশে এইটা করেছেন না, আমি প্রেসিডেন্ট হতে চাইতাম, ওই রসের কথা কওয়ার জন্য। এসব কুত্তার বাচ্চাদের যদি বলে যে কাম এন্ড টক টু মি, আই প্রমিস। আপনাদেরকে আমি একটা কথা বলি, অনেক লোকজন আমার সাথে কথা বলতে আসতে চায় না একটা কারণের জন্য। কেন চায় না? যে কোনো একজন গালি দেয়। দর্শক কিন্তু আমি একটা কথা বলি, একটা লোককে আপনারা হারপিক ডাকেন, কি জন্য? মজুমদার নিজের ব্যারিস্টার বলে, কোন জায়গায় কথাবার্তা, তার কথাবার্তা থার্ড ক্লাস টাইপ কথাবার্তা বলে, লোকজনের সাথে টক শো এর মধ্যে যাচ্ছে তাই গালিগালাজ শুরু করে। গালি আমিও দেই, কিন্তু লাইন বে লাইনে তার কথাবার্তা। এই মজুমদার, আমি যখন নাগরিক টিভিতে টক শো করতাম, একদিন সাকিব আমাকে জানালো সেই হারপিক মজুমদারকে, নিজুম মজুমদার বোধ হয়, তাকে টক শোতে আনবে। আপনারা খুঁজে দেখুন নাগরিক টিভির ওখানে গিয়ে, আমি এই হারপিক মজুমদারের সাথে টক শো করেছি। আপনারা দেখবেন একটা গালি বা ঝগড়াঝাটি আমি হতে দেই নাই। তো অন্যান্য লোকজনরা ভয় পাচ্ছেন কেন? কেন ভয় পাচ্ছেন আপনারা? আসেন আমার সাথে কথা বলেন। আমি মঈনকে বলছি, ওয়াকারকে বলছি, আপনারা যারা পটর পটর করেন, আসেন আপনাদের সাথে আমি কথা বলি। গুড্ডা লাগে আমার সাথে কথা বলতে, হেডাম লাগে আমার সাথে কথা বলতে, নীতি লাগে আমার সাথে কথা বলতে, দেশপ্রেম লাগে আমার সাথে কথা বলতে। কুত্তার বাচ্চারা। জেনারেল ওয়াকার ওখানে বসে অসাংবিধানিক কাজগুলো করছে, বেআইনি কাজগুলো করছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অন্তরায় এই ওয়াকার, যেই সংবিধানকে হাসিনা মাগি গত 16 বছর ধর্ষণ করেছে। এই সংবিধানের জিকির কে তুলেছে? ওয়াকার। সংবিধানের জিকির কে তুলেছে? চুপ্পু। সংবিধানের জিকিরটা থার্ড পার্সনকে দিয়ে কে তুলেছে? আসিফ নজরুল। আপনাদের যোগে বিয়োগে মিলে, দর্শকবৃন্দ, মিলে আপনাদের যোগে বিয়োগে একটু খুঁজে বের করে এদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছে জেনারেল ওয়াকার। আপনারা যখন ফারুকের মতো এক বেজন্মাকে নিয়োগের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষারোপ করেন, ডক্টর আসিফ নজরুলকে দোষারোপ করেন, তখন থিঙ্ক টুয়াইস। এই ফরমানটা আসে ওয়াকারের বাচ্চার কাছ থেকে, এই শুয়োরের কাছ থেকে। এই ফরমান আসে, ফরমানটা এক্সিকিউট করে এই চাকর ডক্টর আসিফ নজরুল। এখন বাংলাদেশে একটা সমস্যা আছে। কোন একটা সময় আমাকে একজন বলছিল, মঈন আমাকে আদেশ দিত, ঠিক আছে, আমাকে আদেশ দিত, ফখরুদ্দিন বলছে আমাকে দিয়ে কাজ করাতো, আমাকে কিছু বলতে দিত না। তা আমি একা একা চিন্তা করলাম, তো যখন দেখলো যে আমার কাজ করার মতো অপশন নাই, তখন সে জনসমক্ষে কেন বলল না দেশপ্রেমিক হিসাবে যে আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না, আমি রিজাইন করলাম? সেই কাজটা কেন করে নাই? আমাকে যদি আপনারা রিড মাই লিপ ইন দ্য ফিউচার, ডক্টর আসিফ নজরুল এই কথা যদি বলে আমাকে কাজ করতে দেয়া হয় না, তখন তাকে জুতা মারা উচিত। কারণ এখন আসিফ নজরুল কেন বলছে না যে ওয়াকার আমাকে থ্রেট করে এই কাজগুলো করাচ্ছে, আমি আমার দায়িত্ব পালন করতে পারছি না। আমি মনে মনে বিশ্বাস করি না ডক্টর আসিফ নজরুল অনৈতিক একজন মানুষ, আমি এটা বিশ্বাস করি না। আমাকে একজনে বলেছে, ভাই
আপনি ডক্টর আসিফ নজরুলের পক্ষ নেন কেন? ইলিয়াস তাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। দর্শকবৃন্দ, একটা কথা আপনাদেরকে আমি বলি, আমি ডক্টর আসিফ নজরুলের দিকে যখন তাকাই তখন আমি একটা শিক্ষিত মানুষকে দেখি, সাংবাদিকতায় লেখাপড়া করেছে, আইন নিয়ে লেখাপড়া করেছে, মার্জিত একজন মানুষ, বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় উনি শিক্ষকতা করেন, যার কথার ক্রেডেনশিয়াল আছে, যার কথার উপরে লোকজন ডক্টরেট করে, লেখাপড়া করে, উকিল হয়, ব্যারিস্টার হয়। আমি এই লোককে মূল্যায়ন করব না 10 পাস বিহারির বাচ্চা যার অস্তিত্ব নাই, পয়সা নিয়ে মানুষের কাছ থেকে পয়সা নিয়ে ভিডিও বানায়, আমি তাকে বিশ্বাস করব? কাকে? আমাকে অনেকে বলে, ভাই আপনি ইলিয়াসের পক্ষ নিলেন না কেন? এখন একদিকে আছে 10 পাস বিহারের বাচ্চা, সাংবাদিকের সব বুঝে না কিন্তু আগে লাগে আমি সাংবাদিক, আর একদিকে আছে শিক্ষিত, মার্জিত, সাংবাদিকতায় লেখাপড়া করা, আইন নিয়ে লেখাপড়া করা, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের একজন শিক্ষক। আমি কার কথাকে মূল্যায়ন করব? আর এখন বলবেন কেন এত ইনফরমেশন? ভাই, এই ইউটিউবে যারা সুন্দর করে ভিডিও এডিটিং এর কাজ করে, এখন তারা একটার সাথে আর একটা বলায়, শব্দটাকে এডিট করে, ভিডিওটাকে কেটে ছিঁড়ে ডিজিএ ফাইল লগে আগে খাতির কইরা এই তথ্য আনতো। তার কথাকে আমি কেন বিশ্বাস করতে যাব? আমি তারপরেও ডক্টর আসিফ নজরুলকে কৃতিত্ব দেব একটা কারণে, শিক্ষিত মার্জিত একটা লোক, সে যদি খারাপ হয় কতটা খারাপ হবে। এখন শিক্ষিতদের ভিতরে আমি অনেককে দেখেছি কুত্তা হয়েছে, খারাপ হয়েছে, আমি জানি, কিন্তু তারপরেও তো কাউকে আমার বিশ্বাস করতে হবে না? শিক্ষিত মার্জিত একটা মানুষকে আমার শ্রদ্ধার চোখে দেখতে হবে না? আমার তো দেখতে হবে। আমাকে কেউ কেউ গালি দিচ্ছে, তার ভিতরে একজন আছে ডক্টর মাসুদ পারভেজ। ডক্টর মাসুদ পারভেজ, আপনাকে আমি বলি, আপনি লিখছেন আমি খানকির পোলা, আমি হাসি দিয়ে আপনাকে বললাম ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনার যদি যোগ্যতা থাকে, এই মুহূর্তে মেন্টালি আপনি তৈরি থাকেন, আপনাকে আমি স্ক্রিনে আনি, আমি ওয়াদা করছি আপনাকে আমি গালি দেব না। আসতে পারেন, আসেন, আমার সাথে কথা বলেন। আর যদি এখন আসতে না পারেন, দেন আপনি বলছেন না আমি খানকির পোলা, এবার আপনি আপনার মায়ের দিকে একটু তাকিয়ে দেখুন আসল খানকি কে। এই লোকগুলোর জন্য যেসব লোকজনরা কথাবার্তা বলে, আক্কল জ্ঞান নাই। হাউএভার, এখন আমি যে প্রসঙ্গটা, ওয়াকার যেভাবে শুরু করেছে হাসিনাকে এবং ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য, তাহলে ওয়াকারের লয়ালটি কোন দিকে? ভারতের দিকে। কেন ভারতের প্রতি তার লয়ালটি? কারণ ভারতের প্রতি লয়ালটি যদি না থাকে, আজ অবধি কেন ভারতের সাথে 2017 সালের যে চুক্তি হয়েছিল, ওই চুক্তি কেন জনসমক্ষে প্রচার করা হয় নাই? সবাই আপনারা বলেন না ওয়াকার সেনাপ্রধান হওয়ার পরে জনগণের পক্ষ নিয়েছে। এই ছবিটার দিকে তাকান, উপরের ছবিটার দিকে তাকান। এই বেজন্মার বাচ্চার নাম কর্নেল রেদওয়ান। 19 জুলাই ঢাকায় জনগণের বুকে গুলি করে আমাদের ছাত্র জনতাকে মেরেছে। তখন আর্মি চিফ কে ছিল? জুলাইয়ের 19 তারিখে কে ছিল আর্মি চিফ? এই ওয়াকার। তাকিয়ে দেখুন, জুলাই মাসের 19 তারিখে এই কর্নেল রেদওয়ান এখন কোথায়? কর্নেল রেদওয়ান এখন কোথায়? তাকে কেন এখনো গ্রেফতার করা হয় নাই? আয়নাঘর যখন চলমান, তখন সেনাপ্রধানকে এই ব্যাটা, এই ওয়াকার। তাইলে ওয়াকার যদি তখন সেনাপ্রধান হয়, এই লোককে কেন এখনো লোকজন বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবে ওয়াকারকে? আমি তো বিশ্বাস করার কোনো কারণ দেখি না।
আপনারা যখন একের পর এক আসিফ নজরুলকে তুলাধুরা করেন, ডক্টর ইউনূসকে তুলাধুরা করেন, তখন একবার কি চিন্তা করে দেখেছেন নারায়ণ চন্দ্র পালের বংশধর এই মুজিব শেখ তার পরিবারকে রক্ষা করার জন্য কসম খেয়ে ওয়াকার বাংলাদেশের সংবিধানের উপরে ধর্ষিতা। আমি বাংলাদেশের সংবিধান 16 বছরে আমার দেশমাতার সংবিধান বীরাঙ্গনা হয়েছে, তাকে ধর্ষণ করতে করতে জাহান্নাম বানিয়েছে ওয়াকার। ওই সংবিধান দিয়ে চেষ্টা করছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যকে রক্ষা করতে। 626 জোড়া লিস্ট হাসিনা তাকে আগেই বলে দিয়েছে। দর্শক বৃন্দ, আমার কাছে খবর আছে আগস্ট মাসের না জুলাই মাসের 3rd উইকে প্রত্যেকটা লোকজন জানে ওই 626 জনার হাসিনা এক্স্যাক্টলি কবে যাবে, এবং তাদেরকে বলা হয়েছে আপনারা ক্যান্টনমেন্টে ওই বিল্ডিং এ এসে হাজির হবেন, আপনাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করা আছে, আপনারা নিরাপত্তার মধ্যে থাকবেন। ওয়াকার এই ব্যবস্থা করেছে এবং হাসিনার নির্দেশে ওখান থেকে লোকজনদেরকে ছেড়েও দিয়েছে, বিদেশে পার করেও দিয়েছে। যত লোক ওখান থেকে বেরিয়েছে, ইট ইজ ওয়াকার। এখন আপনারা বলবেন আপনি ওয়াকারকে ভিলেন বানাচ্ছেন। ভাইরে, হায়নার বাচ্চা হায়না হয়। যারা ওয়াকারকে মনে করেন সে ধার্মিক এবং সে বিবেকবান, সে দেশপ্রেমিক, থিঙ্ক টুয়াইস। আসিফ নজরুলকে গালি দেওয়ার আগে থিঙ্ক টুয়াইস। আর এই ফারুকি কারুকি যত বালছোল যাদেরকে নিয়োগ দিচ্ছে, শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্লেম করার আগে, এখন আপনারা বলতে পারেন, অনেকে আমাকে বলছে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস রিজাইন করছেন না কেন, এই বাল ছেড়ে কেন রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন না? একটা কারণে, উনি ব্যর্থ হতে চাচ্ছেন না। এই বালছোল নিয়েই উনি কাজ করতে চান। এই বালছোলের মধ্যে থেকে, এই বালছোলের মধ্য থেকে সংগ্রাম করতে হবে। ডক্টর ইউনূস ওই কাজটা করছে। যারা লেখাপড়া জানেন তাদেরকে বলছি, হোয়াট ইজ দ্য থিওরি অফ কনফুসিয়াস? If you cannot become king, work with the king. Even when you learn the king is stupid. আমি এই বিষয়টাকে শেষ করব একটা কথা বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর আসিফ নজরুল, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, বাংলাদেশের সাথে ভারতের যে ট্রানজিট চুক্তিটা হয়েছে, জনগণ এটা দেখতে চায়। এই ট্রানজিট চুক্তিটাকে পাবলিক করা হোক। 1, 2, বাংলাদেশের সাথে ভারতের যে এমওইউ হয়েছে 2017 সালের 8 এপ্রিল, এটাকে পাবলিক করা হোক। 3, 2009 সালের 25 ফেব্রুয়ারি সংগঠিত বিডিআর ম্যাসাকার by Indian forces under the direction of Hasina Sheikh and Awami League, এটা কমিশন নতুন করে এখন গঠন করে আবার কেন এটাকে দেরি করানো হচ্ছে, এটার কেন টাইম ফ্রেম বেঁধে দেয়া হচ্ছে না, এটারও তাড়াতাড়ি একটা সুরাহা করা হোক। পাশাপাশি 2টা কমিশনের রিপোর্ট ছিল, একটা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের তৈরি, আর একটা বোধ হয় কার তৈরি আমি এই মুহূর্তে জানি না, যা ছিল এটাকে পাবলিক করে দেয়া হোক। এটা পাবলিক করে দেয়া অত্যন্ত জরুরি। এই 3টা আপনাদের আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো পাবলিক করুন। 1 নাম্বার 2, বাংলাদেশের জনগণ জানতে চায় ভারতের সাথে যতগুলো চুক্তি এবং এমওইউ হয়েছে, এই মুহূর্তে ওই চুক্তি এবং এমওইউর বেসিস করে ওটা কি এখনো অ্যাক্টিভ আছে কিনা, ট্রানজিট
যাওয়া আসা করে কিনা, গাড়ি আসা যাওয়া করে কিনা, ট্রেন আসা যাওয়া করে কিনা, বাংলাদেশের নৌবন্দর, বিমানবন্দর, এগুলো জলপথ, স্থলপথ, এগুলো ভারতীয় লোকজনরা ব্যবহার করে কিনা, ভারত রাষ্ট্র ব্যবহার করে কিনা, জনগণ এটা জানতে চায়। এটাকে প্রকাশ করুন, এটাকে প্রকাশ করা অত্যন্ত জরুরি। এবং জেনারেল ওয়াকার, আপনাকে আমি গালি দেই, আপনি আমার ব্যক্তিগত শত্রু না, কিন্তু যে মুহূর্তে আপনি দেশের শত্রু, ওই মুহূর্তে আপনি বাংলাদেশের 20 কোটি মানুষের কারো মিত্র না। আপনি নারায়ণ চন্দ্র পালের বংশধর একটা কুত্তিকে বিয়ে করছেন, যে কুত্তির উপরে ভর করে আপনি সেনা প্রধান হয়েছেন। আপনার প্রতি আমার কোনো সম্মান নাই। আপনি মিথ্যুক, আপনি ড্রামাবাজ। এগুলো নিয়ে কথা বলতে হবে আপনাকে। আমি যে কথাটা বললাম এগুলো প্রকাশ করুন। জেনারেল ওয়াকার, আমি জানি behind the scene you are the big kahuna. Disclose these 3 agreement or MOU to the public. জনগণের এটা জানার অধিকার আছে। আমি জামাত ইসলামীকে অনেক শ্রদ্ধা করি, জামাত ইসলামের নীতিবোধকে আমি অনেক ভালোবাসি। আমি জামাত ইসলাম সম্পর্কে আমার অনেক উঁচু ধারণা। কিন্তু জামাত ইসলামের আমির যখন বলেছে শুধুমাত্র জামাত ইসলামী এবং বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক, আমার এক জায়গায় আপত্তি। আমি বাংলাদেশ জামাত ইসলামী করি না, আমি বাংলাদেশের জনগণ, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি দেশপ্রেমিক না। ডক্টর শফিক, আপনি বাংলাদেশের মেজরিটি, সংখ্যাগরিষ্ঠ একটা জনগোষ্ঠীকে কেন বাদ দিলেন যারা জামাত ইসলামী করে না? ডক্টর শফিক, আপনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু আপনি বর্তমান ওয়াকারের নেতৃত্বাধীন সেনাবাহিনীকে আপনি দেশপ্রেমিক কি করে বানান? লেখাপড়া কম করেছেন নাকি ডাক্তারি পড়েছেন? ওর বাইরে আর কোন আকল জ্ঞান নাই? ডক্টর শফিক, আপনার কথাটার এক্সপ্লেনেশন আপনি দেন জনগণের সামনে। আমি আপনাকে অনেক জায়গায় শ্রদ্ধার সাথে কথা বলি, অনেক জায়গায় আপনার কথাকে আমি মানুষের সামনে মূল্যায়ন করি, কিন্তু আপনি বাংলাদেশের বৃহত্তর একটা জনগোষ্ঠী যারা জামাত করে না, হয়তো রাজনীতিও করে না, কিন্তু তারা দেশপ্রেমিক। আপনি কি করে বলেন শুধুমাত্র জামাত ইসলামী আর সেনাবাহিনী দেশপ্রেমিক? What is that supposed to mean, Dr. Shafiq? You better explain your position, exactly what you mean. জামাত ইসলামের ভিতরে অনেক সৎ মানুষ আছে, অনেক দেশপ্রেমিক আছে। আই লাভ জামাত, ঠিক আছে, কিন্তু শুধু জামাত ইসলামী দেশপ্রেমিক আর বাংলাদেশের যেসব লোকজনরা জামাত করে না তারা দেশপ্রেমিক না, এ ধরনের কথা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর শফিকের মতো তার কাছ থেকে আসা ঠিক না। এই যে দেখেন দর্শকদের ভিতরে জাহিদ ব্লগ নামটাও ঠিক মতো বলতে পারে না, একটা বাংলা লিখতে গেলে 10টা ভুল। এই জাহিদ ব্লগ, তাকে দেখেন কোথাকার কোন কামলা আমাকে গালি দিচ্ছে। জাহিদ ব্লগ, তো আপনার আব্বা যদি একজন হয় আপনি আসেন আমার সাথে স্ক্রিনে, আমি ওয়াদা করছি আপনাকে আমি গালি দেব না। যারা আমাকে গালি দিতে চান আমি তাদেরকে ইনভাইট করব, আসুন স্ক্রিনে আসুন, আমি আপনাদের সাথে কথা বলি। আমার স্ক্রিনে এসে যদি আপনার কথা বলার যোগ্যতা থাকে আপনি আসেন, কথা বলেন। যারাই গালি দিতে চান ইটস ওকে, আপনারা গালি দিবেন, আমি চুপ করে শুনবো, কিন্তু আসার সাহস বা যোগ্যতা আপনাদের নাই। কারণ আপনারা আমি গালি দিলাম না আপনাকে, কারণ আমি ওয়াদা করেছি আপনাদেরকে গালি দেব না। আসেন আমি আপনাদের সাথে কথা বলি। ওকে, তো এখন ডক্টর শফিক যে কথাটা বলেছে মোরালি
এই কথাটা রং। ইন প্রিন্সিপল এটা রং, ঠিক আছে, এটা জাস্ট রং। ডক্টর শফিক যে কথাটা বলেছে এ ধরনের কথা বলা উচিত না, তার এটাকে কারেকশন করা উচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাজুল বলেছে টার্গেট করা হচ্ছে, কিলিং করা হচ্ছে সাক্ষীদের। তাজুল ইসলাম, আমি আপনাকে, আপনি নিউ ইয়র্কে ছিলেন, আপনার পাশে দাঁড়িয়ে আমি কথা বলেছি, কিন্তু কেন যেন আমার মনে হয় আপনি আপনি নিজে একটু অ্যাটেনশন চান। এনিওয়ে, আপনি যে কথাটা বলছেন আমি ওটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, আপনি যাদেরকে সাক্ষী বানাবেন, আপনি বলেছেন সম্ভাব্য সাক্ষী। সম্ভাব্য সাক্ষী যারা, তাদের লিস্ট বাইরে গেল কি করে? যাদেরকে আপনি বলছেন টার্গেট কিলিং করা হচ্ছে, তাজুল সাহেব, আপনি বলছেন সম্ভাব্য সাক্ষী। তো সম্ভাব্য সাক্ষী কারা? এর একটা লিস্ট আপনারা তৈরি করেছেন, তাদের সাথে আপনারা কমিউনিকেট করছেন। এখন যদি বলেন সম্ভাব্য সাক্ষী, তাদের লিস্ট বাইরে কি করে গেল? তাদের লিস্ট এবং তাদের পরিচয় যদি বাইরে না জানে, তাহলে তাদেরকে কিভাবে কিলিং করবে? এর অর্থ কি? আপনি ইনএফিশিয়েন্ট। এর অর্থ কি? আপনার আশেপাশে যারা আছে তার ভিতরে ভারতের র্যাট আছে। আপনার আশেপাশে যারা আছে তারা আপনাকে কোঅপারেশনের নামে উল্টাপাল্টা করছে। তাজুল ইসলাম সাহেব, আপনার এফিসিয়েন্সির দিকে একটু নজর দেন। আমি জানি আপনি ভালো মানুষ, আপনি কতটা ভালো লয়ার এটা জানি না, কিন্তু আমি জানি আপনি ভালো মানুষ। আর আপনি যেই কথাটা বলেছেন সম্ভাব্য সাক্ষীদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে, এটা মিডিয়াতে এটা দেওয়ার আগে আপনি কি এর জন্য কোনো সেফটি প্রিকশন নিছেন, কোনো মেজার নিছেন? এই লিস্ট বাইরে যাওয়ার কথা না। তাজুল সাহেব, এ ধরনের কথাবার্তা বলার আগে 10 বার চিন্তা করবেন যে আপনার এই কথাগুলো বলা উচিত কিনা। এরপরে আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, রুহুল কবির রিজভী বলেছে আইন ও বিচার বিভাগ স্বাধীন হলে আর কোনো সংস্কারের দরকার নাই। রুহুল কবির রিজভী, আমি জানি আপনার ভিতরে অনেক সুনাম বদনাম অনেক কিছুই আছে, বাট আপনি দেশপ্রেমিক, আমি এটা বিশ্বাস করি, কিন্তু মাঝে মাঝে আপনি বিকারগ্রস্তের মতো কাজ কারবার করেন, কথাবার্তা বলেন। রুহুল কবির রিজভী, আপনাকে আমি একটা কথা বলি, পাকিস্তানের বিচার ব্যবস্থা স্বাধীন। পাকিস্তানের স্বৈরাচার কি শেষ হয়েছে? অনেক জায়গারই বিচার ব্যবস্থা স্বাধীন। স্বৈরাচার তো শেষ হয় না তৃতীয় বিশ্বের। এবং বাংলাদেশের মতো জায়গায় আপনার কেন মনে হলো শুধু বিচার বিভাগ স্বাধীন হইলে আর কোনো সংস্কারের দরকার নাই? রুহুল কবির রিজভী, ভারতকে বাংলাদেশের প্রথম ট্রানজিটের সুপারিশ কোন সরকার দিছে? আমি এই প্রসঙ্গটায় যাব না। একটা কথা রুহুল কবির রিজভী আপনাকে বলি, আপনার মহাসচিব বলেছে একটা অনির্বাচিত সরকারকে দিনের পর দিন সংস্কারের নামে ক্ষমতায় রাখা যায় না। তার মুখের মধ্যে আপনি জুতা দিয়ে 2টা বাড়ি দিয়ে জিজ্ঞাসা করেন, গত 16 বছর ভারতের তাবেদারি করে হাসিনাকে তোমার সহযোগিতায় হাসিনাকে ক্ষমতায় রাখা হয়েছে, তোমার সহযোগিতায় খালেদা জিয়াকে হাজতে রাখা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ইকবাল টুকু, সামাওয়াত, আব্দুল আওয়াল মিন্টু, তোমাদের সহযোগিতায় বেগম জিয়াকে হাজতে রাখা হয়েছে এবং তারেক জিয়া যাতে দেশে এসে নেতৃত্ব নিতে না পারে, তোমরা এই কাজ করেছ। সো রুহুল কবির রিজভী, এসব কথাবার্তা বলার আগে একটু চিন্তা করে বল। আর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের তাবেদারি বহু করেছেন। আপনি মাঝে মাঝে বিকারগ্রস্তের মতো আচার আচরণ করেন। আপনাকে আমি বলেছি, বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা হবে, আপনাদের দেশ চালানোর ক্ষমতা আছে? দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় আপনাদের সামর্থ্য আছে? আপনার দেশের, আপনার বিএনপির দলীয় প্রধান যদি প্রধানমন্ত্রী হয়, বা আপনি যদি প্রধানমন্ত্রী হন, বা কোনো কিছু একটা হয়, আপনি বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা এবং ব্যাংকের যে অবস্থা, ফাইন্যান্সিয়াল সেক্টর এবং ইনফ্রাস্ট্রাকচার যেখানে আছে, আপনারা 2 মাস সরকার চালাতে পারবেন? এখন পর্যন্ত আমেরিকার দৃষ্টিতে আপনার দল টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে হাসিনা সফলভাবে সেল করেছে বিএনপি টেররিস্ট অর্গানাইজেশন, জঙ্গি দল। আর আপনার মনে হলো এই নির্বাচন একটা দিয়ে কোন রকম বিএনপি যদি সরকার চালায়, তাইলে আপনারা সরকার সফলভাবে সরকার চালাবেন? আপনার মাথা ঠিক আছে মির্জা ফখরুল? ভারতীয় তাবেদারি করে হাসিনা সহায়তা নিয়ে আপনি বিএনপির মহাসচিব হয়েছেন। অসুস্থতার সুযোগ মতো আপনি ড্রামা করতে পারেন, চিতায় পড়েন, অসুস্থ। মির্জা ফখরুল, আমি আপনাকে গালি দেব না যে আপনার বাবা পাকিস্তানের মন্ত্রী ছিল, এরশাদ সাহেবেরও মন্ত্রী ছিল, আমি এগুলো বলে গালি দিতে চাই না, কিন্তু একটু চিন্তা ভাবনা করে কথা বলেন। এখন আরেকটা লোককে নিয়ে আমি যা নিয়ে কথা বলছি আমার মনে হয় আমি কভার করেছি, খালেদ মহিউদ্দিন। বেক্সিমকো এবং সালমান রহমানের মিনিমি। কয়েকদিন আগে আমি হঠাৎ দেখলাম খালেদ মহিউদ্দিন নিউ ইয়র্কে একটা টয়লেট পেপার জাতীয় একটা পত্রিকা ছিল, এটার নাম আছে ঠিকানা, তো ওখানে এসে জয়েন করেছে। তো খালেদ মহিউদ্দিন আমি দেখি ইদানিং, আচ্ছা খালেদ মহিউদ্দিন সম্পর্কে আমি আরো কয়েকটা কথা বলি। খালেদ মহিউদ্দিন ডয়চে ভেলেতে ওই জার্মানিতে বসে অনুষ্ঠান করেছে। আচ্ছা, আপনারা কি কখনো দেখেছেন খালেদ মহিউদ্দিন জার্মানির কোন ল মেকার, ইউরোপিয়ান কোন ল মেকার বা আমেরিকান কোন ল মেকার এমন কাউকে এনে আপনারা কি কখনো দেখেছেন খালেদ মহিউদ্দিন ইন্টারভিউ করে? অথবা ভারতের বিখ্যাত কোন ল মেকার বা মন্ত্রী কাউকে ইন্টারভিউ করে? আপনারা কি দেখেছেন খালেদ মহিউদ্দিন এটা করে? আমার নজরে পড়ে নাই, যদি আপনারা কেউ দেখে থাকেন আমাকে একটু পাঠাবেন। আপনি যখন এই খালেদ মহিউদ্দিনের কথা বলবেন, এই লোকটা নিউ ইয়র্কে এসে বলছে লোকজনের সামনে, নোবেল তো একটা পুরস্কার রে ভাই, টাকা দিলে হয়ে যায়। মনে হয় খালেদ মহিউদ্দিন রে এইখানকার যে রিক্সাওয়ালা ঠিকানার শাহিন, ওরা বোধহয় ওরে মদ ওই দিন বেশি খাওয়াই দিছিল। সে বলছে নোবেল তো একটা পুরস্কার রে ভাই, যে কেউ দিলে। পাশে এখানকার ওই ফখরুল নামের একটা সোশ্যাল প্রস্টিটিউট আছে, ফখরুল আলম নামের একটা সোশ্যাল প্রস্টিটিউট আছে, সোসাইটি করতে এক সময়, সে তাকে বোধহয় কোথাও নিছিল, সেখানে বসে বলছে মদ বেশি খায় ফেলাইছিল, নোবেল একটা পুরস্কার। ইদানি খালেদ মহিউদ্দিনকে দেখি আমেরিকা এসে একটা শো শুরু করেছে। আপনারা দেখবেন এখানে খালেদ মহিউদ্দিন এসে আমেরিকান কোন জার্নালিস্টদের সাথে কথা বলবে না, আমেরিকান কোন এক্সপার্টদের সাথে কথা বলবে না, আমেরিকার কোন ল মেকারদের সাথে কথা বলবে না, এখানে কাউকে বলবে না। কেন বলবে না জানেন? কথা বলতে গেলে তো একটু লেখাপড়া করতে হবে। ওই যে কোন আগে কইছে হ্যাঁ নাকি বাংলাদেশের ম্যাজিস্ট্রেট আছিল, এইখানে এক বটতলার উকিল আছে, এটা নিজেরে বলছে সে নাকি বাংলাদেশের জাজ আছিল, কিন্তু ইমিগ্রেশন কোর্টে গেলে জাজের ধমক খাইতে খাইতে ইংরেজি কইতে না পারার জন্য তারে বহুবার দাঁড়া করায় রাখছে বেঞ্চের পিছনে। কারণ খালেদ মহিউদ্দিন সেও বিশাল এক সাংবাদিক। এই বিশাল সাংবাদিক এখানে এসে শুধু ওই বাংলাদেশি লোকজনরে খুঁজা বের করে। ইদানিং দেখি সে ওই সমন্বয়কারী ছাত্রদেরকে এখানে এসে বলে আপনাদেরকে কে ক্ষমতা দিয়েছে বিচার সালিসি করার, দেখি চিল্লাইতেছে। আমি একটু দেখার পর আমি বললাম যে ওয়াও,
অথচ এই খালেদ মহিউদ্দিনকে আপনারা কেউ মুখের মধ্যে জুতা দিয়ে দুইটা বাড়ি দিয়ে একটু জিজ্ঞাসা করেন তো, গত 16 বছরে তোমার এই কণ্ঠটা কেন ছিল না রে ভাই? 16 বছরে ছাত্রলীগের কোন একটা লোককে ডেকে এনে এটা কেন বলতে পারছো খালেদ মহিউদ্দিন তুমি, যে তোমাদেরকে অধিকার কে দিয়েছে? ছাত্রলীগরা যেভাবে হল দখল করে, বিছনা দখল করে, টেন্ডার দখল করে, ঘর দখল করে, বাড়ি দখল করে, রাস্তা দখল করে, একবারও বলেছো যে তোমাদেরকে বিচার সালিশি করার কে দিয়েছে? অস্ত্রবাজ ছাত্রলীগের কোন সভাপতিকে এনে আমি তো ধমকাতে শুনি নাই। তুমি যখন ছাত্রলীগের সভাপতিকে ইন্টারভিউ করতা খালেদ মহিউদ্দিন, আমার মনে হতো ওই ছাত্রের লিঙ্গটা বোধহয় তোমার মুখের মধ্যে গদগদ করতে, হারামজাদা। কিন্তু তোমার এবার একটা লোক আলী রিয়াজ, তোমার বোধহয় গতকালকে না পরশুদিন তোমাকে গোমূত্র দিয়ে গোসল করাইয়া দিছে। তুমি বলছো হাসিনার শাসন আমলে নাকি বাংলাদেশের সাংবাদিকতা করা যেত, ওপেন ছিল, কথা বলতো। আমি এ ধরনের লোকজনদেরকে ভাই গালি দেই। এখন আপনারা বলবেন ভাই আপনি গালি দেন, ভাই আমি জোরে কথা কই, চিল্লাই। এখন লোকজন যখন আমার সম্পর্কে কইব, বলবে খালেদ জেকব মিল্টন চিল্লায়, এটা তো সত্য কথা। এটা যেমন সত্য কথা, এই খালেদ মহিউদ্দিনের মতো লোকজনরা মুখে নিয়ে গার্গল করে, তাহলে এদেরকে আমি কি ভালো বলবো? আমার ভালো বলার ভাই রুচি নাই। দর্শক কিন্তু অনেক সাবজেক্ট নিয়ে কথা বলেছি, একা একা কথা বলেছি আপনাদের সাথে। আপনাদের অনেক মেহেরবানি আমার সাথে থাকার জন্য, অনেক মেহেরবানি, আমার সাথে আপনারা ছিলেন। কিন্তু পরিশেষে একটা কথা বলি, ওই দেশটা আমাদের সবার, এবং আমি যখন বলি আমাদের সবার, ওই দেশটা ওয়াকারেরও। এখন আপনি বলবেন ওয়াকারের ওই দেশ, হ্যাঁ ওয়াকারের ওই দেশ। কিন্তু একটা কথা, ব্যক্তি হিসাবে আপনারা একটু আয়নায় নিজের চেহারাটা একটু দেখেন, দেখার পরে একটু সিদ্ধান্ত নেন যে আমরা এই দেশের জন্য কি করেছি। আর একটা কথা, সোশ্যাল মিডিয়ায় যারা কামলাগিরি করেন, আপনাদের করেন ভাই, এটা করে এটা যদি আপনার হবি হয় করেন, কিন্তু একটা সাবজেক্ট আপনাদের বোঝা উচিত। সেটা কি জানেন? লেখাপড়া করেন। এমনি ছবি পোস্ট করেন ঠিক আছে, কিন্তু লেখাপড়া করে মিনিংফুল কিছু করেন। অমুকে ভালো, অমুকরে মন্ত্রী বানান, অমুকরে উপদেষ্টা বানান, এ ধরনের পোস্টার দিয়েন না, এগুলো লজ্জাস্কর। হাওয়ার সর্বশেষ, জেনারেল ওয়াকার, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর আসিফ নজরুল, আপনাকে বলব, ভারতের সমগ্র চুক্তির বর্তমান স্ট্যাটাস সম্পর্কে জনগণ জানতে চায়, এটা একটু জানান। সামরিক যে এমওইউ হয়েছে ওটা প্রকাশ করুন জনসমক্ষে, ট্রানজিট প্রকাশ করুন। বিডিআর পিলখানা ম্যাসাকার নিয়ে যে কমিশন ইতিমধ্যে হয়েছিল ইনভেস্টিগেশন, নতুন কমিশন কাজ করতে থাকুক, কিন্তু পুরানো যে রিপোর্ট এটাকে পাবলিক করুন। এবং জেনারেল ওয়াকার, আপনাকে শেষ আর একটা কথা বলতে চাই। সে কথাটা হচ্ছে, আর্মির অনেকগুলো অফিসারকে প্রমোশন দেওয়া হয়েছে যারা সবাই জয় বাংলা স্লোগান দিত, কিন্তু অনেক অফিসার, 200-300 অফিসার যারা হাসিনা বিরোধী ছিল, আজাইরা তাদের গায়ে বিএনপি জামাত ট্যাগ লাগিয়ে প্রমোশনের বাইরে রাখা হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল, রিটায়ারমেন্ট দেওয়া হয় নাই। আর্মির অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট জেনারেলকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হচ্ছে না। জেনারেল ওয়াকার, ফিক্স ইট। আপনি এগুলো ফিক্স করুন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি চাই না আপনি হাত জাগাইয়া রিজাইন করে বাইরে যান। আমি জানি এটা জঘন্য একটা এরিনায় আপনি আছেন, কিন্তু আপনিও প্রচন্ড ব্যস্ততার মধ্যেও চারপাশের লোকজনের দিকে একটু ভালো করে তাকিয়ে নিন, টেক এ সেকেন্ড লুক। ডক্টর ইউনূস, আপনাকে আল্লাহ হায়াত দারাজ করুক, আপনাকে আল্লাহ হায়াত দারাজ করুন। আপনি যদি ব্যর্থ হন ডক্টর মোহাম্মদ ইউনূস,
বাংলাদেশের আকাশ থেকে সূর্য সারা জীবনের জন্য ডুবে যাবে। আল্লাহ আমাদের সবার সহায় হন। 20 কোটি মানুষ, দে ডিজার্ভ বেটার। আমি বাংলাদেশকে ভালোবাসি। আমার শরীরের প্রতি কণা রক্ত বিন্দু দিয়ে বাংলাদেশের পক্ষে আমি সত্য বলে যাব। আমাকে আপনারা গালি দিবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। সবাই ভালো থাকুন। জাকব মিল্টুর আলোচনা শুনেছেন, শুনে অবশ্য মন্তব্য করবেন। সেনাপ্রধান যত কিছুই করুক না কেন, আমরা দেখেছি সাংবাদিক ইলিয়াস বোঝানোর চেষ্টা করেছিল আমাদেরকে কিছু ভিডিওর মাধ্যমে যে সেনাপ্রধান এমন সময় যা সিদ্ধান্ত নিয়েছেন যে সময় এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। তিনি যদি জনগণের উপর বা ছাত্র সমাজের উপর গুলি করতেন তাহলে তিনি তার মৃত্যু ডেকে আনতেন। তো তার মৃত্যু তো তিনি ডেকে আনতে পারেন না, এই জন্য তিনি আসলে ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন, হাসিনাকে তিনি বিদায় করেছেন। এখানে তার ক্রেডিটটা হয়তো আছে, যদি শফিউদ্দিন বা জেনারেল আজিজ থাকতো তারা হয়তো বা জনগণের উপর একটা গুলি চালিয়ে একটা চেষ্টা করতো, কিন্তু জেনারেল ওয়াকার সেই চেষ্টাটা করা নাই। তিনি একটি বুদ্ধিমান মানুষ। যাই হোক, বুঝতে পেরেছেন যে সেনাপ্রধান দ্বারাই আসলেও মূলত দেশটা পরিচালিত হচ্ছে। যেই উপদেষ্টা ক্যাবিনেট রয়েছে, ক্যাবিনেটের অধিকাংশই আমি বলবো 80%ই সেনাপ্রধান বা সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। এই জন্যই মূলত আসলেও সব সংস্কার হচ্ছে না, এবং সরকার ইচ্ছা করলেই, আমরা যে মনে করছি ডক্টর ইউনূস ইচ্ছা করলে সব কিছু করতে পারে, কিন্তু কিছু করতে পারতেছে না।